নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি আজকে এমন এক জায়গায় এসেছি, মানে জঙ্গলমহলের মধ্যে একটি বিধানসভা, বাঁকুড়া জেলার রায়পুরে। বাঁকুড়া জেলার হচ্ছে যেই তিনটি বিধানসভা ওই জঙ্গলমহলের মধ্যে আর কি বেশি পড়ে আর কি, যেখানটাতে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও বাঁকুড়াতে আমরা জানি যে বিজেপির একটি অবস্থান ভালো। 21-এর পরও কিন্তু হচ্ছে বিজেপি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে জয়লাভ করে, কিন্তু সেই অবস্থাতেও যেই তিনটি আসনে তৃণমূল কংগ্রেসের দাপট ছিল, তার মধ্যে কিন্তু এই জঙ্গলমহলের রায়পুরটা অন্যতম একটি বিধানসভা কেন্দ্র। তো এই এলাকাতে আদিবাসী সম্প্রদায় মানুষের বসবাস অনেকটাই বেশি, তাদেরই ভোটার হচ্ছে তাদের বেশি সংখ্যা। এবার আমরা এই মুহূর্তে এসেছি রায়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠাকুরমণি সোরেনের বাড়ি। আগে ওনার সঙ্গে আমরা একটু আজকে কথা বলবো, তার আগে বলে নিই যে উনি হচ্ছে একদম প্রত্যন্ত হচ্ছে গ্রামে, এবং হচ্ছে একজন হচ্ছে গৃহবধূ, এবং তার আগে অবশ্য উনি পঞ্চায়েত সামলেছেন, পঞ্চায়েতের প্রধান একসময় ছিলেন। ফলে রাজনীতির সঙ্গে মোটামুটি একটি সম্পর্ক আছে, কিন্তু পাশাপাশি তিনি মোটামুটি ঘরকন্নাতেই ব্যস্ত থাকেন। তো তার সঙ্গে আমরা এসেছি। স্বাগত দিদি আপনাকে দৃষ্টিভঙ্গিতে। এবছর তো আপনাকে প্রার্থী করা হলো এইখানটায়, আপনার উপরই তো ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস, কেমন লাগছে? দেখুন, এটা তো আমার খুব ভালো লাগছে যে দিদি আজকে আমাকে এই বিশ্বাস ভরসার জায়গাটা দিয়েছেন, মাননীয়া আমাদের দিদি। তো আমি এটা দিদির কাছে আমি খুব চিরকৃতজ্ঞ, এবং আমি দিদিকে এই কথা দিতে পারি, উনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন এটা খুব বিশাল বড় একটা দায়িত্ব, উনি আমাকে ভরসা করেছেন। আমি অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করব, আমি এই আশা রাখছি। আপনার এই এলাকাটা, আপনার এই বিধানসভাটা, এটা তো হচ্ছে জঙ্গলমহলের মধ্যে পড়ে। জঙ্গলমহলের মধ্যে যেই যে বিধানসভাগুলো আছে তার মধ্যে রায়পুর অন্যতম। এই এলাকাতে তো আদিবাসী সম্প্রদায়ের মানুষের হচ্ছে বসবাস বেশি, এবং তারাই হয়তো বেশি আপনার ভোটার। ফলে তাদের জন্য আপনার কি ভাবনা? আপনি তো এই এলাকার স্থায়ী বাসিন্দাও বটে। দেখুন, আদিবাসী আমি যেহেতু একটা আদিবাসী পরিবার থেকে বিলং করি, আদিবাসী পরিবারের একটি মেয়ে, আদিবাসী পরিবারের একটি গৃহবধূ, তো সেই হিসেবে অবশ্যই আদিবাসীদের নিয়ে আমার চিন্তাভাবনা রয়েছে, এবং আগামী দিনে কাজের যে জায়গাগুলো ঘাটতি রয়েছে সেগুলো আমি নজরে রাখব, এবং যেখানে যে সমস্যাগুলো যেভাবে ঘাটতি রয়েছে সে বিষয়ে আমি অবশ্যই চেষ্টা করব যে আদিবাসীদের সেই ঘাটতি জায়গাগুলো দিদির কানে পৌঁছে দেওয়ার জন্য। এই গতকাল হচ্ছে নমিনেশন জমা দিলেন, আপনি জানেন, প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম এর হচ্ছে একসময় রানীবাঁধের হচ্ছে বিধায়ক দেবলীনা হেমব্রম। তো তিনি যেটা বলছেন যে এইখানটায় নাকি এই জঙ্গলমহলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কিছু হয়নি, বা আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য যেমন উন্নতিতে কিছু হয়নি, তেমনি জঙ্গলমহলেরও নাকি সেরকম কোনো প্রকৃত অর্থে কোনো কিছু করেনি তৃণমূল সরকার। তো এটাকে আপনি কি বলবেন? দেখুন, বিরোধীরা সবসময় প্রতিটি বিষয় নিয়ে বিরোধিতা করছে এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমি বলবো যে আদিবাসীদের জন্য একেবারে উন্নয়ন হয়নি তা না। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত রকমের ধর্ম, জাতি, বর্ণ, মানে উনার কাছে কোনো ভেদাভেদ নেই। উনি কিন্তু সমস্ত রকমের ধর্মের মানুষকে নিয়ে চলেন, এবং যেটা আদিবাসীদের জন্য বলছে কিছু উন্নয়ন হয়নি, সেটা একদম ভুল বার্তা। তো হ্যাঁ, যেখানে যেখানে কিছুটা ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো অবশ্যই আমি আগামী দিনে ফিল আপ করার চেষ্টা করব। না, মানে এরকম কি কোনো নির্দিষ্ট জায়গা আছে যেটা আপনি এখন মানুষকে বলছেন যে তোমাদের এখন এই জায়গাটা হয়তো এই কয় বছরে, 10-15 বছরে আমরা হয়তো পারিনি, বা এখনও এইটা হয়তো একটু অভাব আছে, সেটা আমি পূরণ করব, সেটা কি বলছেন আপনি প্রচারে গিয়ে? সেরকম কিছু নির্দিষ্ট কোনো কিছু? হ্যাঁ, সেখান থেকে কিছু কিছু জায়গায় হয়তো প্রশ্ন উঠে এসেছে, দিদি আমার এখানে এই সমস্যা রয়েছে, বা এটা করতে হবে। হ্যাঁ, ব্যক্তিগত কিছু সমস্যা যেখানে কোনো স্তরে রয়েছে, সেগুলো হয়তো সেই প্রশ্নগুলো উঠে আসছে। তো সেখানে হয়তো সেটা আমি বলে দিচ্ছি যে না, এটা আমি একটা জায়গা পেলে বা আমি দায়িত্ব পেলে অবশ্যই সেই জায়গাটাকে রিকভার করার চেষ্টা করব, এবং সেটা আমার নজরে থাকবে।
না, এবার আমরা ঘুরছিলাম গত দুদিন ধরে এই বিভিন্ন এলাকাতে, তাতে যেটা দেখা যায় মানে যেটা আমরা দেখছি মানে এলাকার তো একটা বিস্তর ফারাক, মানে আগে যখন এসেছিলাম তার সঙ্গে এই রায়পুর বলুন বা আশপাশের যে এলাকাগুলোতে একটা বিস্তর ফারাক। সেটা পথ মানে রাস্তা দেখে বা মানুষের যে বাড়ি বা অবস্থান জীবন জীবিকা সব কিছু দেখে তার একটা পুরো চিত্রটাই যেন একটা কেমন একটা বদলে গেছে। এবং কথা বলছিলাম যে এখানে মানুষজনদের সঙ্গে, তাদের একটা বক্তব্য ছিল যে দেখো আমরা তো আগে এমন ছিল যে মানে খাওয়াটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় ব্যাপার ছিল, এখন তো ওটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। না, না, না। এখন ওটা নিশ্চিন্ত হওয়ার পর আমরা এখন অন্য দিকগুলো ভাবি, তা এখন আমাদের আরও কিছু চাওয়া পাওয়া সামনের দিকে সে যেরকম হয় আর কি, মানে খাওয়াটা আমার হচ্ছে সুনিশ্চিত, দুবেলা খাবার নিয়ে আমাদের চিন্তা করতে হয় না তারপরেরগুলো। তো এই বিষয়টা মোটামুটি একটা তৈরি হয়েছে আর কি এই এলাকাগুলোতে। তো আপনার কি মনে হয় মানে যে এই এলাকা এই মানে এই বিষয়টাকে আমি যেটা দেখছি বা কিছু সেই জায়গাটা কি মোটামুটি এই 10 বছরে দিদি যেই সমস্তগুলো বা মুখ্যমন্ত্রী যেই যেগুলো আপনি যেটা বলছিলেন তার ফল কি সুফলই কি এটা? হ্যাঁ, একদম। আজকে 2011 সালের আগে যখন বামফ্রন্ট সরকারের রাজত্বে ছিল আমাদের পশ্চিমবঙ্গ, সেই সময় কিন্তু প্রচুর আদিবাসী মানুষের উপরও প্রচুর অত্যাচার হয়েছে এবং প্রচুর কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। কারণ এটা আমি জানি, আমি নিজে একটা আদিবাসী বাড়ির মেয়ে এবং বউ, সেক্ষেত্রে আমি নিজের চোখেও দেখেছি যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছে। তো আমাদের তৃণমূল সরকার গঠন হওয়ার পরে উনি কিন্তু আমাদের বাংলা এবং আদিবাসী মানুষের মধ্যে এই শান্তিটা ফিরে এসেছে। একদম এটা আমার নিজের চোখে দেখা। তো সেদিন থেকে সেদিনে কিন্তু মানুষের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সত্যিকারে খুব অভাব ছিল। তো সেদিন থেকে যেদিন 2011 সালের 13ই জুলাই সম্ভবত সেদিনটা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম আসার পরে সারেঙ্গাতে একটা উন্নয়নের দিশায় সভা করেছিলেন। সেই সভার মঞ্চে আমিও ছিলাম। সেখানেই দিদির সাথে কথা বলে আমি কিন্তু জঙ্গলমহলের আদিবাসী মানুষের জন্য আমি বলেছিলাম যে দিদি, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে হচ্ছে এখানকার মানুষের সব থেকে খুব কষ্টকর মানে কি বিষয়, মানে কি করলে এখানকার সমস্যাটা মানুষ কি? সমস্যা মানুষজনের সমাধান সমস্যাটা হবে, কি? প্রথম সমস্যা যেটা আমি কিন্তু দিদির কানে কথা তুলে দিয়েছিলাম, এখানকার মানুষের জন্য অন্তত দুবেলা দুমুঠো খাবারের আগে ব্যবস্থা করতে হবে। তো সেই মঞ্চের থেকে দিদি কিন্তু জঙ্গলমহলের জন্য বিনা পয়সায় রেশন ঘোষণা করে দিয়েছিলেন। মানে 2 টাকা কেজি ছিল, তো এখন তো পুরোটাই ফ্রি। তো সেই থেকে আজও মানুষ কিন্তু চালের জন্য ভাতের জন্য আর চিন্তা করতে হয় না। আগে আমি দেখেছি মানুষগুলো লেবার খাটতে যেত, কাজে যেত, সেখান থেকে যে তারা বেতনটা পেত, মানে অনেক সময় ধান দেওয়া হতো, সেখান থেকে সেই ধান এনে সেদ্ধ করে চাল করে তবে মানুষগুলো খেত। কিন্তু সেটা নিয়ে এখন নিঃসন্দেহ কোনো চিন্তার বিষয় নেই, মানে তারা ভাতের জন্য মানে পেটের জন্য আর ভাবতে হয় না। তাছাড়া এখন দিদি আমাদের যে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে, সেখান থেকেও একটা মাসের শেষে অর্থ আসছে, সেটাও একটা খুব একটা ভালো জায়গায় যে মানে সাধারণ একদম একদম ওই সাধারণ ধরনের মহিলা মানে হ্যাঁ, সাধারণ মানুষের জন্য, হ্যাঁ সমাজের একদম মানুষের জন্য এটা একটা সেই বড় ব্যাপার। জায়গাতে ধরুন আমি যদি 5 দিন কাজ করতে না বেরোতে পারি, তাও আমি নিশ্চিতভাবে থাকতে পারবো যে মাসের শেষে আমার 1500 টাকা কি 1700 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে। এই জায়গাটা একটা দিদি মানুষের মনে নিশ্চিত করে দিয়েছে। তো এই জন্য এবং এখানে খুব একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য তো আলাদা একটা ভাতাও তৈরি করেছেন, যে হচ্ছে হ্যাঁ জয় জোহর বাবা। হ্যাঁ হ্যাঁ, সেটাও আবার এই এই যেটা বয়স্কদের জন্য এসটি পেনশন, এগুলো নিয়ে সমস্যা নেই এখন, এগুলো প্রায় অধিকাংশ মানুষ পাচ্ছে। এবং হচ্ছে যেটা কারো হয়তো অ্যাকাউন্টে কোনো একটু ত্রুটি থাকে, সেই জায়গাগুলো একটু দেখে দিলেই সেটা রিকভার হয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলো এখন নেই। এক সময় এই যে এই এলাকাটা মাওবাদীদের যে সমস্যাটা এবং বাইরে থেকে যারা আছে তাদের কাছে প্রত্যেকেই জানে যে এই এলাকাটাতে একটা আতঙ্ক একটা গ্রাস করেছিল। সেই জায়গা থেকে আজকে এতদিন পর মানে সেই 2011-র আগে থেকে আজকে 2026, মানে এই জায়গাটা এখন পরিবেশ পরিস্থিতি কীরকম, সেই আতঙ্কের পরিবেশ বা সেটা মনে পড়ে বা সেই বিষয়টা সেই সময়ের সঙ্গে এখনকার সময় মেলাবেন কী করে? দেখুন সেই সময়টা সেটা আমার নিজের চোখে দেখা, সেই সময়টাও তো সেই সময়ের সাথে এখন কি বলবো, একদম আমাদের গ্রাম বাংলায় যেটা বলে আকাশ পাতালের তফাৎ।
একদম যেটা বলে সেই সময়টা মানুষের মনে আতঙ্ক শুধু নয়, একটা ভয়, আতঙ্ক, একটা অত্যাচার, বিভিন্ন রকম সমস্যা ছিল। কিন্তু আমি যেটা বললাম প্রথমেই যে আমাদের দিদি 2011 সাল থেকে আমাদের গভর্নমেন্ট হওয়ার পরে, যে ক্ষমতায় আসার পরে সম্পূর্ণভাবে সেটা চেঞ্জ হয়েছে এবং এখন সেই আতঙ্ক, ভয় সেগুলো কিছুই নেই, মানে সেগুলোর আর একটা কোনো বিন্দুমাত্র ছেটাফোটাও নেই বলতে গেলে। আর হচ্ছে এখন নির্ভয়ে মানুষ, আমরা শান্তিতে বসবাস করছি এবং নির্ভয়ে কোথাও গেলে নির্ভয়ে বাড়ি ফিরতে পারছি। সেই ভয় আর এখন কারো মনে নেই। আগে ছিল, যেটা দেখেছি, বাড়ির ছেলে বা কোনো বাড়ির কর্তারা বাইরে গেলে তখন সবসময় বাড়ির যে গৃহবধূ বা মেয়ে, যেই হোক, মহিলারা এক কথায় চিন্তা করতো যে বাইরে গেছে, কখন ফিরবে, কিভাবে ফিরবে, কি ব্যাপার কি না। এই চিন্তাটা কিন্তু এখন আর নেই। 2011 সাল থেকে যখন দিদি আমাদের এসেছেন, সেই তারপর থেকেই কিন্তু ওই জায়গাটা একদম দূরে সরে গেছে। এই যে ওই সমস্যাটা যে ওই সময় তৈরি হয়েছিল, এটার কারণটা কী ছিল? যে এই এলাকাটায় সে অর্থে কিন্তু উন্নয়নটা হয়নি, সেই কারণের জন্য কি ওই ধরনের একটি মুভমেন্টের হচ্ছে এতটা বাড়বাড়ন্ত হয়েছিল? এবং এই যে তারপরে যখন এই মুভমেন্টটা হচ্ছে আর রইল না, সেটার কারণটা কি যে পরবর্তীকালে সেই উন্নয়নের কাজটা শুরু হয়েছে বলে তাই? দেখুন, এটাও হয়তো কিছুটা হতে পারে, বা তার ভেতরে হয়তো অতটা খুব বেশি আমার জানা নেই সেই পেছনের দিকটা। কিন্তু এটাও এক নম্বর পয়েন্ট যে উন্নয়নটা কোথাও হয়নি, বা সেই উন্নয়ন না হওয়াতে, মানুষ সেই সুযোগ সুবিধা না পাওয়াতে এরকম একটা বিভ্রান্ত সৃষ্টি বা মানুষের মধ্যে একটা আতঙ্ক, পরবর্তী সময় এমন একটা সিচুয়েশান তৈরি হলো যেখানে সেটাকে সামলানো খুব মুশকিল হয়ে গেছিলো। তো যদি সেই মুহূর্তে দিদি আমাদের মধ্যে না এসে পৌঁছতেন, হয়তো সেই সিচুয়েশানটা সেইভাবেই থেকে যেত। তো এটা আমি একটা কথাই বলবো, আমাদের দিদি একদম আমাদের মধ্যে যে এসে পৌঁছেছেন, এটা হচ্ছে আমাদের বিরাট খুব বড় একটা পাওয়া, মানে সব থেকে বড় পাওয়া আমাদের শান্তি। বাঁকুড়াতে তো বিজেপির একটা মোটামুটি একটা অবস্থানটা ভালো। আপনার বিধানসভায় আপনার মূল প্রতিপক্ষ প্রতিপক্ষ এখন আমার প্রতিপক্ষে যে ক্ষেত্রমোহন হাঁসদা এখন আছে, তো সেটাকে আমি প্রতিপক্ষ বলবো না। মানে উনি বিজেপি? হ্যাঁ, তো বিজেপির ক্যান্ডিডেট হয়েছে, তো হচ্ছে পক্ষ প্রতিপক্ষ হয় সমানে সমানে, কিন্তু ওনাদের তো সেই জায়গা নেই যতটা ওনারা চাইছেন যে, বা প্রতিপক্ষ বলছেন বলে মনে করছেন আর কি সেই জায়গাটা। একদম একদম এই জায়গাটায় এই আপনি বললেন যে বিজেপি প্রার্থীর কথা বললেন, কিন্তু এই এলাকাগুলোতে এক সময় তো হচ্ছে বামের বলতে গেলে সিপিএম এর হচ্ছে এতটা দাপট ছিল, মানে এখন তারা আর কি মানে কোনো রকম ভাবে হিসেবে আসছে না। না, কারণ কি আপনি তাদের কথা বললেন না। আচ্ছা, যাই হোক, তাহলে প্রচারে কি বেরোবেন কটার সময়, মানে কটা থেকে শুরু করছেন প্রচার? প্রচার আমি কোনোদিন 7:30 বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, রাত 12টাও বাড়ি ফেরা হচ্ছে, 11টাও ফেরা হচ্ছে। সকালে 4:30 পৌনে 5টার সময় ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম থেকে উঠে সকালের, আমি গৃহবধূ যেহেতু আমার বাড়ির কাজও টুকটাক দেখতে হয়, সংসার আছে। রান্না সব দিন করতে পারি না, সকালে টুকটাক বাড়ির কাজ সেরে, স্নান সেরে, একটু পুজো সেরে আমি হয়তো 1 কাপ চা বা 1 কাপ 2টো বিস্কুট খেয়ে আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় যা খাবার হয় হয়তো একটু খেলাম, ফিরে এসে আবার সেই বাড়িতে ভেজা ভাত, আলু সেদ্ধ, পোস্ত বাটা, যাই হোক এই করে প্রচারটা চালাচ্ছি। খাওয়ার সময় নেই তো কখন খাবো, প্রচারটা তো চালাতে হবে, এইভাবেই চলছে। আচ্ছা, মানে আজকে এখন মোটামুটি আজকে কোন দিকে যাবেন প্রচারে? আজকে রায়পুরে আছে আমাদের যে কল্যাণ ব্যানার্জি আসছে, আমাদের কল্যাণদা, ওনাকে নিয়ে ওখানে মিটিং আছে। বিকেলে ওখান থেকে ফিরে এসে আমি বিকেলে পাড়াগুলোতে প্রচার ডোর টু ডোর যাবো, যতটা পারি 7টা-8টা পর্যন্ত, যতক্ষণ মানুষের সাথে মিট করা যায় আমি সেই সময়টা নেব। মানে মোটামুটি তাহলে আপনি এখন কি নিশ্চিত যে এইবার আপনি বিধানসভায় যাচ্ছেন রায়পুর থেকে, এবং রায়পুরের মানুষের, একদম আমি এটা নিশ্চিত, এটা রায়পুর নিয়ে কোনো মানুষের সন্দেহ, হয়ে আপনি অভাব অভিযোগগুলো পৌঁছে দেবেন মাননীয়ের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। একদম আমি, হ্যাঁ, এটা আমার শুধু মুখের কথা নয়, এটা ভেতর থেকে আমার কাজ করে, যে আমি যে জায়গাগুলো অভাব অভিযোগ রয়েছে এবং যে জায়গাগুলো টুকটাক সমস্যা রয়েছে, অবশ্যই আমি মাননীয়ার কাছে পৌঁছে দেবো।
এই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পর একটা দল যখন ক্ষমতায় থাকে, মানে ধরুন দীর্ঘ 15 বছর ধরে এই জায়গাটা এসছে, আপনাদের বিধায়ক ছিল বা ছিলেন এখানটাতে, বা ওরকম কিছু মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ এটা তৈরি হয়, স্বাভাবিকভাবেই একটা প্রক্রিয়া তৈরি হয়, সেটা কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় এই নির্বাচনে? দেখুন, এই বিষয়ে অনেকেই অনেক কিছু বলবে, এবং হচ্ছে আমি যে জায়গাগুলোতে যাচ্ছি কিছু কিছু ঘাটতি রয়েছে যে জায়গাগুলোতে, সেগুলো আমি শুনছি তাদের অভাব অভিযোগগুলো, সেখানে আমি রিকভার করার চেষ্টা করছি, বা তাদের সাথে যখন কথা বলছি, না ঠিক আছে আপনি আসুন, আপনার উপরে আমার পুরো ভরসা আছে, আপনি আমাদের জন্য কিছু করবেন, ব্যাস। ঠিক আছে, আপনার ব্যস্ত মানে এখন প্রচারের ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিলেন তার জন্য অনেক ধন্যবাদ, এবং আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। নমস্কার। ওকে, নমস্কার।